আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন আয়োজনে। আমাদের আজকের আয়োজনের বিষয় থাকছে অ্যালার্জি। মূলত আমরা কথা বলবো যে বছর জুড়ে যাদের অ্যালার্জি থাকে। তো এবার জেনে নেওয়া যাক যে কী কী ধরনের অ্যালার্জি আছে। অনেক ধরনের অ্যালার্জি থাকতে পারে, তবে আমরা যেটাতে সচরাচর ভুগি, খুব কমন একটা অ্যালার্জি হচ্ছে ডাস্ট অ্যালার্জি বা ধুলোবালির অ্যালার্জি। আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, ঘরে একটু ধুলোবালি উঠছে, কিছুক্ষণের মধ্যে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, চোখ লাল হয়ে যাচ্ছে, হাঁচি শুরু হয়ে যাচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, দেখা গেল গায়ে লাল লাল র্যাশ উঠে যাচ্ছে, এবং আরেকটু যদি খারাপ দিকে যায়, অনেক সময় অনেকের কি শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে যাদের অ্যাজমার প্রবণতা আছে বা হাঁপানির প্রবণতা আছে, তাদের দেখা যায় যে শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে। আরেকটা কমন অ্যালার্জি হচ্ছে কোল্ড অ্যালার্জি। আপনি হয়তো একটু ঠান্ডা বাতাসের সংস্পর্শে গিয়েছেন, বা আপনার গায়ে একটু এসির বাতাস লেগেছে, বা আপনি একটু ঠান্ডা পানি হাতাহাতি করেছেন, শুরু হয়ে গেল নাক দিয়ে পানি পড়া, হাঁচি। আবার কখনো কখনো অনেকের দেখা যায় দুটো একসাথে হচ্ছে। তারপর আরেকটা অ্যালার্জি ফুড অ্যালার্জি বা খাবারের অ্যালার্জি। এটা একটু আনকমন, খুব একটা দেখা যায় না, তবে যেটা হচ্ছে যে এটা কিন্তু সিরিয়াস হয়ে যেতে পারে। অনেকের জিহ্বা ফুলে যায়, ফুলে গিয়ে দেখা যাচ্ছে যে শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে। তারপরে আরেকটা কমন অ্যালার্জি দেখা যায়, সেটা হচ্ছে ড্রাগ অ্যালার্জি, ওষুধ অ্যালার্জি। তো দেখা যায় ওষুধ খাবার পরে নানা রকম শরীরে রিয়াকশান দেখা দিতে পারে। খুব কমন একটা হচ্ছে ব্যথার ওষুধ খেলেন, আপনার দেখা যাচ্ছে যে হাতে পায়ে পানি চলে আসতেছে। কারো কারো ওষুধের রিয়াকশান হিসেবে দেখা যায় গায়ে লাল 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 র্যাশ উঠে যাচ্ছে। এটাও একটু সিরিয়াস হয়ে যেতে পারে। যে ফ্যাব্রিক অ্যালার্জি যেটাকে আমরা বলি, কাপড়ের অ্যালার্জি, কিছু কিছু কাপড়ে কারো কারো অ্যালার্জি থাকে। তারপরে পেট অ্যালার্জি, যে আপনার ঘরে পোষা বিড়াল আছে বা পোষা পাখি আছে, বা আপনার ঘরে পোষা কুকুর আছে, দেখা যায় অনেকে সংস্পর্শে গেলে এরকম অ্যালার্জি ডেভেলপ করতে পারে। তারপরে আপনার আছে ইনসেক্ট অ্যালার্জি হতে পারে, ঘরের তেলাপোকা বা অন্যান্য কিছু পোকামাকড়ের কারণে কারো কারো অ্যালার্জি হতে পারে। পোলেন অ্যালার্জি, যেটা কমন না, আমাদের দেশে কমন না, তবে এটা বাইরের দেশে দেখা যায়। এই যে অ্যালার্জিগুলো, তার মধ্যে আমরা আজকে ফোকাস করব মূলত ধুলোবালির অ্যালার্জি, ঠান্ডার অ্যালার্জি, খাবার অ্যালার্জি, এবং হচ্ছে আপনার ওষুধ সংক্রান্ত, ওষুধ খেলে যে অ্যালার্জি হয়, সেই বিষয়ে একটু আমরা আজকে আলোচনায় যাব। এটা কতটা সিরিয়াস? এটা সিরিয়াস কিছু না। এটাতে আপনার কোনো দুশ্চিন্তার কারণে, কারণ অনেক সময় পেশেন্টরা এসে জিজ্ঞেস করে যেটা কি সিরিয়াস কিছু কিনা ডাক্তার সাহেব। সিরিয়াস কিছু না, বিশেষ করে ধুলোবালির অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, এগুলো কিন্তু সিরিয়াস কিছু না। তবে ফুড অ্যালার্জি এবং ড্রাগ অ্যালার্জি বা ওষুধের যে অ্যালার্জি, যদি এরকম মনে হয় আপনার যে এটা হচ্ছে খাবারের কারণে বা আপনার এই ওষুধের কারণে, তাহলে আমাদের অ্যাডভাইস হচ্ছে একটু ডাক্তারকে সরাসরি দেখিয়ে নেবেন। তো প্রথমে আসা যাক কী করবেন। যে আপনার লক্ষণাদি দেখা দিয়েছে, আপনার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, তারপরে আপনার চোখ লাল হয়ে গেছে, তারপর আপনার নাক দিয়ে পানি পড়ছে, হাঁচি হচ্ছে, গায়ে র্যাশ উঠে গেছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে। তো প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে যে একটু অ্যান্টিহিস্টামিন পাওয়া যায়, ওষুধগুলো খেয়ে নিতে পারেন। আমি একটু জেনারিক নেমগুলো বলে দিচ্ছি আর কি। ফেক্সোফেনাডিন পাওয়া যায়, রুপাটিডিন পাওয়া যায়, ডেসলরাটিডিন পাওয়া যায়। এই ওষুধগুলো একটু একবেলা করে 3 দিন খেয়ে নিতে পারেন। আপনি এই সিমটমগুলো থেকে আপনি ভালো হয়ে যাবেন। তবে আবারও বলছি যে যদি মনে হয় যে ওষুধ খাওয়ার কারণে অ্যালার্জি হচ্ছে, খাবারের কারণে অ্যালার্জি ডেভেলপ করছে, একটু সতর্ক থাকবেন এবং সম্ভব হলে একটু ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন। এখন আমরা মূল চিকিৎসায় আসছি। মূল চিকিৎসার অর্থ হচ্ছে যে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় এবং এটা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়। তো দুটো বিষয় একটু বলতে চাচ্ছি। এক হচ্ছে যে অ্যালোপ্যাথিকে এখনও যে ক্রনিক অ্যালার্জিগুলো আছে, বিশেষ করে এই যে অ্যালার্জিগুলোর নাম আমি বললাম, এটার কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট এখনও জানা মতে পাওয়া যায় নাই। যে একটা ওষুধ খেলেন, কিছুদিন আপনি একদম ভালো হয়ে যাবেন, এমন কিছু পাওয়া যায়নি। এবং অ্যালোপ্যাথিকের বাইরেও আর যে ট্রিটমেন্টগুলো আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, ওগুলোতেও আমরা দেখেছি যে কিছুদিন ভালো থাকে, কিন্তু আবার সেই হয়ে যায়। কেউ কেউ স্টেরয়েড খান এবং স্টেরয়েড ইঞ্জেকশনও নেন। তো এটা আমরা মানা করব, কারণ এর অনেক সাইড এফেক্ট আছে। তো এই জন্যই আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি যে এই ট্রিটমেন্টটা আসলে আপনার ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করতে হবে। তো আমরা কিছু নিয়ম এখানে বলবো। এক হচ্ছে যে প্রতিরোধ করার জন্য, এবং আর হচ্ছে যে আপনার কিছু নিয়ম পালনের মধ্য দিয়ে যেন আমরা এই ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করতে পারি। এবং তারপর আপনারা এগুলো আগেও শুনেছেন, আমরা একটু সহজভাবে এটাকে উপস্থাপন করব। এখন প্রথমে কি করতে পারেন যাদের ডাস্ট অ্যালার্জি আছে? আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন, বিশেষ করে ঘর ঝাড়পোছ করবেন, একটা জিনিস করবেন যে ফুল হাতা কাপড় পরে নেবেন এবং একটা মাস্ক পরে নেবেন, যেন মানে আপনার স্কিনের টাচে একটু যত কম আসা যায় ধুলোবালি। আমরা অনেকেই এটা করলেও একটা জায়গায় অসতর্ক থাকি, যে আমরা ফ্যান, আমাদের যে ঘরে যে ফ্যান, এটাকে পরিষ্কার রাখি না। ফ্যান কিন্তু ঘরের মধ্যে ধুলোবালি ছড়াতে সাহায্য করে। সুতরাং ফ্যানটাকে আমরা
প্রতি সপ্তাহে একটু পরিষ্কার রাখার চেষ্টা করব। এবং আরেকটি হচ্ছে যে আপনার বই, পুরনো বই বিশেষ করে, এগুলো কিন্তু ধুলো ধরে রাখে। তো বই বা আমরা যে জায়গায় বইপত্র রাখি এই জায়গাটাকে একটু ঝাড়পোছ করে রাখার চেষ্টা করব। তারপর যারা ঘরে নেট ইউজ করেন, মশা যেন ঘরে ঢুকতে না পারে, নেট ইউজ করেন, আমরা কি করব, নেটটাকে একটু ঝাড়পোছ করে পরিষ্কার রাখবো। এটাও নিয়ম, দেখবেন নেটে কিন্তু ময়লা জমে যায় এবং মাকড়সার জালের মতো হয়ে যায়। তারপর কার্পেট, এটাকে আমরা নিয়মিত এই চারটা জিনিস আমরা একটু নিয়মিত পরিষ্কার রাখবো, কারণ এগুলো কি করে, এগুলোর মধ্যে একটা প্রবণতা আছে ধুলোটাকে একটু ধরে রাখার। এবং অনেক সময় দেখা যায় আলমিরার উপরেও কিন্তু ধুলো আমরা কিন্তু দেখি না, এবং ধুলো জমতে এমন অবস্থা হয় দেখবেন তোলার মতো হয়ে গেছে, জমাট ধুলো। তো এটাকে একটু নিয়মিত, প্রতি সপ্তাহে পরিষ্কার রাখলে হবে কি, ধুলোটা বেশি জমতে পারবে না। যখন একবারে পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু আপনি সাফার করবেন বেশি, কারণ অনেক ধুলো জমে যায়। আমরা যেমন কার্পেট পরিষ্কার রাখবো, সেরকমভাবে আমরা কী করবো, আমাদের ঘরের পর্দাটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করব। পর্দায় কিন্তু ধুলোবালি জমে। এবং আমরা আরেকটু সতর্ক থাকবো, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, আমরা অ্যাডভাইস করি যে আপনারা মাস্ক পরবেন। বাইরে গেলেই আপনারা মাস্ক ইউজ করার চেষ্টা করবেন। এটা শুধু আপনাদেরই না, যেহেতু একটু ধুলাবালির পরিমাণ বেশি আমাদের শহরে, তো আমরা সবাই একটু মাস্ক ব্যবহার করব। তারপরে আসা যাক যে ফুড অ্যালার্জি এবং ঔষধ অ্যালার্জি অর্থাৎ ড্রাগ অ্যালার্জিতে আমরা কী করব। এটার কোনো সহজ পথ নাই। যাদের খাবারের অ্যালার্জি আছে, দেখবেন আপনি খাবার খেয়ে ফেলেছেন এবং আপনি সাফার করেছেন। যে ভুলটা আমরা করি, এটা আমরা নোট ডাউন করি না, আমরা লিখে রাখবো যে এই খাবার খেয়েছিলাম, যে ইলিশ মাছ খেয়েছিলাম, ইলিশ মাছ খাওয়ার পরে আমার এরকম অ্যালার্জি হয়েছিল, আমরা একটু নোট করব। তারপরে আমরা গরুর মাংস খেয়েছিলাম, খাওয়ার পরে আমাদের এরকম অ্যালার্জি হয়েছিল, আমরা লিখে রাখবো। ডিম খেয়েছিলাম, আমাদের অ্যালার্জি হয়েছিল, মানে আমাদের কাছে লিস্টটা থাকবে যে আমাদের কোন কোন খাবার খেয়ে আমাদের অ্যালার্জিগুলো হয়েছিল, এবং পরবর্তীতে ওই খাবারগুলো পার্টিকুলারলি অ্যাভয়েড করব আমরা। এরকমও পেশেন্ট পেয়েছি যে এসে বলেছে, ডাক্তার সাহেব যে খাবার খাই অ্যালার্জি হয়। যদি এরকম হয়ে থাকে আসলে তো এটা খুব কঠিন একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করব। এবং দ্বিতীয়ত হচ্ছে ঔষধের অ্যালার্জি। হাসপাতাল থেকে অনেক সময় আমরা যেটা হয় যে হাসপাতালে যখন ভর্তি হয় তখন আমরা বলি স্কিন প্রিক টেস্ট। এই টেস্টটা করে আমরা দেখি যে ওই ড্রাগের পার্টিকুলারলি অ্যালার্জি আছে কিনা। কিন্তু এটা আসলে হসপিটালাইজড অবস্থায় টেস্টটা করা হয়, এছাড়া কোনো উপায় থাকে না। তো এই ক্ষেত্রে যেটা খুব আমাদের করতে হবে যে একটু সাবধান থাকতে হবে যে কোন ওষুধটা রিয়েক্ট করছে, ওটাও কিন্তু আমরা কী করব, নোট ডাউন করব আমরা, যে আমি সাফার করেছিলাম। কারণ পরবর্তীতে আপনার ডাক্তারের কাছে যখন যাবেন, ওটা লিস্ট না থাকলে আপনার ডাক্তার সাহেবকে বলতে পারবেন না যে আমার এই ড্রাগটায় আমার অ্যালার্জি আছে, এবং ডাক্তার কিন্তু ওষুধটা দিয়ে দিবে, আপনাকে প্রেসক্রাইব করবে। অনেক রোগী এসে তখন ডাক্তারের সামনে বসে ভাবা শুরু করে যে কোন ওষুধটাই যেন আমার অ্যালার্জি, ডাক্তার সাহেব আমি তো মনে করতে পারছি না। এবং যেহেতু নামগুলো কঠিন, আপনাদের মনে থাকে না, তো আপনারা লিখে রাখবেন এটা। এবং ড্রাগ অ্যালার্জি, আমি আগেই বলিনি, ড্রাগ অ্যালার্জি কিন্তু খুব ওষুধের অ্যালার্জি এবং খাবার অ্যালার্জি কিন্তু খুব সিরিয়াস আকার ধারণ করতে পারে। তো এই ব্যাপারে আমরা সবসময় লিস্ট রাখার চেষ্টা করব। তো এই গেল তো নিয়ম। এখন আমরা আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এইটাকে কিভাবে শক্তিশালী করতে পারি এবং সুসংহত অর্থাৎ আপনার বশে আনতে পারেন। তো কি করব, আমরা 4টা জিনিস আমরা এর মধ্যে আনবো, যে কি খাবো না। 2 নম্বর হচ্ছে যে ব্যায়াম, 3 নম্বর দমচর্চা, এবং 4 নম্বর মেডিটেশন। 4টা জিনিসই আসবে, খুব বেসিক। 1 নম্বর হচ্ছে যে কি খাবেন। আমরা প্রতিটা পর্বেই একটা ড্রিঙ্কসের কথা বলি, প্রতিটা পর্বেই। সেটা কি, সকালে ঘুম থেকে উঠবেন, 1 গ্লাস বা 1 মগ পানি নেবেন, একটা লেবু নেবেন, পুরোটা চিপে দিয়ে দিবেন লেবু পানিতে, তারপর 1 চামচ খাঁটি মধু দিবেন এবং খেয়ে ফেলবেন খালি পেট। এটা গেল, এটা নিয়মিত করবেন। এরপরে কি, আপনি 1 চামচ কাঁচা হলুদ বেটে রাখবেন, এবং সকালে কি করবেন, ওই 1 চামচ হলুদ খেয়ে ফেলবেন, খেয়ে পানি খেয়ে ফেলতে পারেন। আর কি করতে পারেন, নাস্তা খাবার সময় আমরা সব সময় বলি যে 1টা কোয়া রসুন নাস্তা খাবেন যখন সাথে খেয়ে ফেলতে পারেন, একটু চিবোবেন যখন রসটা বের হয় রসুনের কোয়া থেকে, আস্ত রসুন না কিন্তু 1টা কোয়া রসুন, এবং একটু কালো জিরা ছিটিয়ে নেবেন খাবার উপরে, অথবা আপনি কাঁচা 30 থেকে 40 দানা মুখে সরাসরি দিয়ে চিবিয়ে পানি দিয়েও খেতে পারেন। যদি চা খাওয়ার অভ্যাস থাকে, আমরা সব সময় বলি যে লাল চা খাবেন। চা যদি খাওয়ার অভ্যাস থাকে, এটাতে একটু কী করতে পারেন, তুলসী পাতা, একটা পাতা একটু ধুয়ে দিয়ে নিতে পারেন, অথবা নিম পাতা একটু দিয়ে নিতে পারেন, অথবা আপনি সরাসরি একটু জাল দিয়ে, হালকা আছে জাল দিয়ে আপনি নিম পাতা বা তুলসী পাতার পানিটা একটু পান করে নিতে পারেন। এটা খুব ভালো কাজ দিবে আপনার। আর কি খাবেন, খাবারটা হচ্ছে আপনার শাকসবজি খাবেন, শাকসবজির পরিমাণ বেশি থাকবে প্রতিদিনের খাবারে, এবং সপ্তাহে গোশত খাবেন কি 1 বা 2 বার, এবং মৌসুমি ফল, যে মৌসুমের যে ফল, এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব সাহায্য করবে। তো গেল কি খাবেন, এবার আসা যাক কি খাবেন না। ভাজা পোড়া খাবেন না, অথবা যত কম খাওয়া যায়
অতিরিক্ত তেল দিয়ে তৈরি খাবার খাবেন না, যত কম খাওয়া যায়। আর যেগুলো একদম বাদ দিবেন তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সাদা চিনি। সরাসরি চিনি দেওয়া হয়, এই খাবারগুলো যত কম খাওয়া যায় তত ভালো। হ্যাঁ, মিষ্টি যত কম খাওয়া যায় তত ভালো। কোল্ড ড্রিঙ্কস খাবেন না, কারণ সফট ড্রিঙ্কস যেগুলোকে বলা হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে। ফাস্টফুড বর্জন করবেন। প্রিজারভেটিভ যেগুলো দেওয়া খাবার, অর্থাৎ যেগুলো খাবার ক্যানে থাকে, বহু মাস কি মাস মানে সংরক্ষণ করা হয় কোনো লিকুইড দেওয়ার মাধ্যমে, প্রিজারভেটিভ দেওয়া খাবার, এগুলো খাবেন না। এরপর আসা যাক ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করবেন এবং কি করে ঘাম ঝরে এমন ব্যায়াম করবেন, অর্থাৎ হালকা জগিং, দ্রুত হাঁটা, এই ব্যায়ামগুলো করবেন। এবং যোগ ব্যায়াম করবেন। যোগ ব্যায়ামটা রাখবেন প্রতিদিনের রুটিনে, কারণ যোগ ব্যায়ামে স্পেসিফিক কিছু ব্যায়াম আছে যেগুলো সরাসরি আপনার এই অ্যালার্জিতে সাহায্য করতে পারে। তার মধ্যে একটি যোগ ব্যায়াম হচ্ছে কি সর্বাঙ্গাসন, এটি করবেন। কোয়ান্টাম যোগ ব্যায়ামটা অভ্যাস করবেন, এটা খুব সহজ এবং আপনি খুব সহজে এটা করতে পারবেন। দম চর্চা, অর্থাৎ শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, এটাও কিন্তু এক ধরনের ব্যায়াম। এটা আপনার ফুসফুসকে শক্তিশালী করবে, আপনার লাংসগুলোকে শক্তিশালী করবে। এটা শক্তিশালী হলে দেখবেন অনেকেই উপকৃত হয়েছে, অ্যালার্জি আপনার অনেকটাই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, কমে আসবে। এবং 3 ধরনের ব্যায়াম আমরা বলছি, যে নাশায়ন, উজ্জীবন এবং আবেশায়ন। এই ব্যায়ামগুলোও আমাদের কোয়ান্টাম মেথড অফিসিয়ালে ভিডিও পাবেন, এটা আপনার দেখে নেবেন। এই 3টি মৌলিক ব্যায়াম আপনারা নিয়মিত চর্চা করবেন। এরপর আসা যাক মেডিটেশানে। মেডিটেশানে কি হচ্ছে? মেডিটেশন আপনার খুব গুরুত্বপূর্ণ। কারণটা কি? এটা আমরা সবসময় বলি কেন? আসলে আপনার যে ইমিউন সিস্টেম আছে এবং আপনার যে যত রকমের রোগ আছে, এর গোড়ায় আছে হচ্ছে ক্রনিক স্ট্রেস, অর্থাৎ ক্রমাগত দুশ্চিন্তা। এবং আমরা যারা শহরে বাস করি আমাদের কিন্তু এই স্ট্রেসটা খুব বেশি। তো আমরা কি করব? আমরা মেডিটেশন করব। এবং নিয়মিত মেডিটেশন করলে আপনার ইমিউন সিস্টেমটা কি হবে? শক্তিশালী হবে, সুসংহত হবে, অর্থাৎ ডিসিপ্লিনড হবে। এবং এটা রিসার্চ করে দেখা গেছে, যারা নিয়মিত মেডিটেশন করে, এই যে অ্যালার্জির কারণে যে একটা স্ট্রেস হয়, কিন্তু অ্যালার্জির কারণে কিন্তু একটা অস্বস্তি তৈরি হয়। যদিও এটা কোনো মরণ ব্যাধি না, কিন্তু এটা হচ্ছে কি আপনার মধ্যে কিন্তু দৈনন্দিন কাজকর্মে আপনাকে খুব বাধা দিচ্ছে এবং আপনার অস্থিরতা তৈরি হয় আপনার মধ্যে। তো নিয়মিত যদি আপনি মেডিটেশন করেন, আপনার একটা নিয়ন্ত্রণ থাকবে আপনার নিজের উপরে। তো নিয়মিত মেডিটেশন করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, এবং নতুন কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে সেটাও আপনারা নিচে লিখে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। তো নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফেজ।